ঝিলের প্রতি সাক্ষ্যর ভালোবাসা দেখে চমকে গেল চৈতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য ঝিলকে বারবার করে সাবধান করতে থাকে আর বলে, দেখো ঝিল, তুমি যদি এখন থেকেই ঠিকঠাক খাওয়া দাওয়া না করো, ঠিকঠাক নিজের যত্ন না নাও, তাহলে কিন্তু আমি অপারেশনটা করতে পারবো না। আর যতদিন এই অপারেশনটা হবে না ততদিন কিন্তু তোমার শরীর খারাপ লাগবে, কারণ বড় সড়ো একটা টিউমার তোমার শরীরের মধ্যে রয়েছে। এটা তো তোমাকে বুঝতে হবে, তার তো কিছুটাও একটা এফেক্ট আছে, তাই না? এবার তুমি কি করবে সেটা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে। তখনই ঝিল বলে, আমার মতন মেয়েদের আবার এ সমস্ত নিয়ে ভাবলে হয়? শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, আর আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তখনই সাক্ষ্য বলে, কেন চিন্তা করব না? আমি তো জানি তোমার পরিবারের অবস্থা, তোমার বাবার সাথে তোমার মেনকা মাসির সম্পর্কের কথা। যখনই ঝিল বলে, এই সমস্ত কথা থাক না, এগুলো বলতে আর শুনতে দুটোই খারাপ লাগে, কারণ মেনকা মাসির সাথে আমার বাবার যে সম্পর্ক সেটা নিয়ে না বললেই ভালো হয়। এরপর ঝিলের কথা শুনে সাক্ষ্য বলে, যেটা সত্যি সেটা যদি তুমি ভালোভাবে বলে দাও তাহলে না আর কোনো চিন্তা থাকে না, সেই জন্যই বললাম আর কি। তবে চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তোমাকে আমি সুস্থ করে তবেই ছাড়বো, যতই কষ্ট হোক না কেন। এরপর ঝিল বলে, আপনি আমার জন্য কেন এত করছেন? এর জন্য তো আপনার বাড়ির লোক আপনাকে ভুল বুঝছে, আপনাকে কথা শোনাচ্ছে, সেটা কি আপনার ভালো লাগছে? সাক্ষ্য বলে, যার যেটা শোনানোর শোনাতেই পারে, কিন্তু সবার আগে আমি একজন ডাক্তার, তাই আমার যেটা ইচ্ছা আমি সেটা করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। এরপর সুবলা অনেকগুলো খাবার প্লেটে করে সাজিয়ে নিয়ে এসেছে আর বলে, এই নাও খাবারটা খেয়ে নাও তো। ঝিল তখন বলে, কি করেছো সুবলাদি, এত খাবার? ওরে বাপরে, আমি এত খাবার খেতে পারবো না। সুবলা বলে, দাদাবাবু আমাকে নিজে বলেছে আর নিজে গুছিয়েও দিয়েছে, তোমাকে খেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সাক্ষ্য নিজের থেকেই ঝিলের প্লেট সাজিয়ে দিয়েছে। এটা শোনার পর ঝিলের তো খুবই ভালো লাগে। ঝিল তখন বলে, আমরা তো গ্রামের মেয়ে, মানে বস্তির মেয়ে বলতে পারেন, তো সেই বস্তির মেয়ে এত খাবার খাবে কি করে? কোনোদিন এত খাবার চোখেই দেখেনি, আর তো খাওয়া। সাক্ষ্য বলে, অসুবিধা হবে না, তুমি আস্তে আস্তে খাও না, তোমার তো তাড়াহুড়ো করবার কোনো প্রয়োজন নেই। তোমাকে কালকে নিয়ে যেতে হবে, আরও কিছু টেস্ট করাতে হবে, তারপরে কবে অপারেশন করব সেটা বলে দিতে পারবো। এরপর সুবলা বলে, দেখো না, খেয়ে নাও না তাড়াতাড়ি, আরে শরীরটা তো তোমার নিজের, তো নিজের কথা অন্তত ভাবো। পাগলেও তো নিজের কথা ভাবে, বোঝে, আর তুমি বুঝতে পারছো না যে তুমি কত বড় একটা সমস্যার মধ্যে পড়েছো? শরীরটাকে তো আগে ঠিক করতে হবে। ঝিল বলে, তোমরা সবাই আমাকে নিয়ে এত ভাবছো, আমার সত্যি খুবই খারাপ লাগছে যে আমি সবার ভাবনার কারণ হয়ে উঠেছি। তখনই সাক্ষ্য বলে, এসব না ভেবে খাবারটা খেয়ে নাও, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তোমার আপনজনরা রয়েছে, তারা তোমাকে খুব ভালোবাসে, তুমি সুস্থ হয়ে ফিরে এসো, তারাই সেটা চায়। সুস্থ হতে গেলে খাবারগুলো খাওয়াটাও প্রয়োজন। বেশি খাবার খেতে থাকলে শরীরটা খারাপ লাগতে থাকে ঝিলের, আর বলে, আমার না কেমন গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। তখনই সাক্ষ্য বলে, জানি তো, এরকমটা তো হওয়া স্বাভাবিক, তুমি আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করো, একবারে খেও না। সাক্ষ্য মনে মনে ভাবে, সত্যি তো, গ্রামের বস্তিতে তো সেইভাবে নিজেদের যত্ন কেউ করেই না। বস্তিতে থেকে ঝিলের মধ্যে যে রোগটা বেড়ে উঠেছে সেটার কিছু বহিঃপ্রকাশ তো এসেও ছিল, কিন্তু উপসর্গগুলো জাস্ট অ্যাভয়েড করে গেছে। যদি প্রথমেই বুঝতে পারতো, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতো, তাহলে হয়তো রোগটা এতবার বাড়তো না। যাই হোক, এখন সবটা সামলাতে হবে। ঝিলের কথা শুনছিল আর দাঁড়িয়ে পড়েছে সাক্ষ্য, কিন্তু সাক্ষ্য যে দরজার কোণায় দাঁড়িয়ে পড়েছে সেটা লক্ষ্য রাখেনি কেউ। সুবলাদি বলে, দাদাবাবু না তোমাকে ভালোবেসে ফেলেছে, তোমাকে কি সুন্দর আগলে রাখতে চাইছে। দেখো, তুমি এসব পাত্তা দিচ্ছ না, এইটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার কিন্তু সত্যি খারাপ লাগছে। বাড়ির সবাই তোমাকে ভুল বুঝলেও দাদাবাবু একদম ঠিকটাই বুঝেছে, তুমি খুবই ভালো মনের মানুষ, তাহলে দাদাভাইয়ের সাথে এরকম করো না। এরপরেই ঝিল তখন বলে, আমি কি করেছি বলো তো? আমি চাই উনি ভালো থাকুন, আমার জন্য যদি ওনার জীবনের সমস্যাগুলো বাড়তে থাকে তাহলে সেখানে তো আমারও খুব খারাপ লাগবে। সুবলা বলে, চিন্তা করো না, তোমাকে ভালো করে অপারেশন করে সুস্থ করে দেবে দাদাবাবু, তারপর তোমরা দুজনে মিলে একটা সুখের সংসার করবে, ভালো থাকবে। এর মধ্যেই সুবলা বলে, সংসার? উনি তো আমাকে ডিভোর্স দেবেন, উনি কি আমাকে ভালোবাসেন নাকি যে ভালোবেসে সংসার করবেন? সুবলা তখন বলে, দূর, তুমি তো এখনও দেখছি চেনোই নি দাদাবাবুকে। আমি দাদাবাবুকে খুব ভালো মতন বুঝতে পেরে গেছি, দাদাবাবু তোমাকে ভালোবেসে ফেলেছে। আমার কথা বুঝতে না পারলে মিলিয়ে নিও একদিন। আর সেটা সাক্ষ্য শুনে ফেলে, কিন্তু কোনো রিয়াক্ট না করেই
বেরিয়ে যায়। এরপর পরের দিন সাক্ষ্য আর মিনু, মিলি আর বন্ধুরা সবাই মিলে চলে গেছিলো। ঝিলের যে বাকি টেস্টগুলো ছিল সেগুলো করানো হয়ে যায়। তখনই ঝিলের মা বলে, আচ্ছা সাক্ষ্য, বলছি এই অপারেশনটা না করালেই কি নয়? আমার খুব ভয় লাগছে। তুমি তো বললে এই অপারেশনটা নাকি অনেক বেশি রিস্কের। আমার মনে হয় এই অপারেশনটা করাটা একদমই ঠিক হবে না। সাক্ষ্য তখন বলে, আরে আপনারা এসব কি বলছেন? অপারেশন না করালেও ওর তো জীবনের রিস্ক আছে, তাহলে করব না কেন? মিনু বলে, কারণ আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওর বাবাও আমাকে ফোন করে বলেছে অপারেশন করারও কোনো দরকার নেই, ওইটাতে তো অনেক রিস্ক বেশি। এরপর ঝিল বলে, মা তুমি কেন এরকম ভয় পাচ্ছ বলো তো? আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছি। বন্ধুরা বলে, তুই চুপ কর, তুই কেমন ঠিক আছিস সেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। কত বড় একটা রোগ তোর শরীরের মধ্যে রয়েছে, আর তুই কিনা টের পাসনি? টের পেয়েছিস দীর্ঘদিন, কিন্তু ইগনোর করে গেছিস। দেখেছিস তো শরীরকে নিয়ে ইগনোর করলে ঠিক কতটা পরিমাণে খারাপ কিছু হয়। মিলি তখন বলে, আরে সাক্ষ্য, বলছিলাম যে আমার বোনের যখন রিস্ক রয়েছে তখন অপারেশনটা না করলেই বা কী ক্ষতি হবে? আমার মনে হয় অপারেশন করার কোনো দরকার নেই। কিন্তু সাক্ষ্য তখন বলে, অপারেশন করতে হবে। অপারেশন না করলে ঝিল যখন তখন অসুস্থ হয়ে পড়বে, আর এই টিউমারটাই একদিন ক্যান্সারের রূপ নেবে। তখন কি আপনাদের সেটা ভালো লাগবে? এখনও সব কিছু হাতের মধ্যে আছে, এরপর হাতের বাইরে বেরিয়ে গেলে না আর কিছু করার থাকবে না। এর মধ্যেই চৈতি চলে এসেছে, আর চৈতিকে দেখার পরেই সাক্ষ্য বলে, এ কি রে তুই? তখনই চৈতি বলে, হ্যাঁ আমাকে তো আসতেই হতো রিপোর্টগুলো নিয়ে। তখন সাক্ষ্য বলে, কাউকে দিয়ে পাঠিয়ে দিতিস তাহলেই তো হয়ে যেত। কিন্তু চৈতি ঝিল আর ঝিলের বাড়ির লোকজন, ঝিলের বন্ধুদেরকে দেখে খুবই রেগে যেতে থাকে, কারণ তারা সাক্ষ্যর সাথে কথা বলতে থাকে। বস্তির মানুষজনদেরকে সহ্য করতে পারে না চৈতি। এরপরে ঝিল বলে, আমি ঠিক আছি, আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করার মতন কিছু হয়নি, আমি একদমই সুস্থ আছি। তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভাবনা চিন্তা করছো, আর অপারেশনটা হয়ে গেলেই আমি সুস্থ হয়ে যাব, তুমি দেখে নিও মা। কিন্তু মিনু তখন বলে, না রে মা, এই অপারেশনটা অনেক কঠিন অপারেশন, যদি তোর কিছু হয়ে যায় তখন আমি নিজেকে কি বলে মানাবো, তোর বাবাকেই বা কি বলবো? তার থেকে বরং অপারেশনটা করতে হবে না। কিন্তু চৈতি বলে, অপারেশন না করলে আপনাদের মেয়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, সেইটা কি আপনাদের ভালো লাগবে? তখনই সাক্ষ্য বলে, চৈতি তুই থাম না, আমি তো বলছি, তুই আবার এসবের মধ্যে ঢুকছিস কেন? চৈতি ভাবে, বাপরে, আজকাল সাক্ষ্য ঝিলকে নিয়ে একটু বেশি পজিটিভ হয়ে গেছে। তবে কি সাক্ষ্য ঝিলকে ভালোবেসে ফেলেছে? এখন তো আমার এটাই মনে হচ্ছে। কিন্তু এই ঝিল কি এমন জাদুটোনা করলো যে সাক্ষ্যর মতন ছেলে ওকে ভালোবেসে ফেললো? ব্যাপারটা বেশ অন্যরকমের লাগছে। কিন্তু সাক্ষ্য চায় অপারেশন করে ঝিলকে একদম সুস্থ করে দিতে।